1967 সালের 17 নভেম্বর বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ডক্টর এম এ ওয়াজেদ মিয়ার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শেখ হাসিনা। সে সময় শেখ মুজিব কারাগারে বন্দী ছিলেন। কিভাবে শেখ হাসিনার সঙ্গে ওয়াজেদ মিয়ার বিবাহ হয়েছিল এবং বিবাহের পর যা যা ঘটেছিল তার বিস্তারিত ইতিহাস লিপিবদ্ধ করেছেন ডক্টর ওয়াজেদ মিয়া নিজেই। ওয়াজেদ মিয়া লিখেন, গোয়েন্দা বিভাগের সেই ইসরায়েল সেখানে কর্তব্যরত। ইসরায়েল আমাকে অভিনন্দন জানায়। এর একটু পর শেখ সাহেবকে উক্ত কক্ষে আনা হয়। তিনি আমাকে জড়িয়ে ধরে আমার জন্য দোয়া করেন। আমরা তাকে সালাম করি। আমাকে তিনি একটি রোলেক্স ঘড়ি পরিয়ে দেন। ঘড়ির গায়ে আটকে থাকা কাগজটি থেকে দেখতে পাই সেটির মূল্য ছিল 1200 টাকা। উক্ত ঘড়িটি এবং আমাদের বিয়েতে হাসিনাকে দেওয়া শাড়ি ও সুটকেস এখনও আমার কাছে রয়েছে। গত 5 বছর যাবৎ ঘড়িটি আমি ব্যবহার না করে সযত্নে রেখে দিয়েছি। এরপর মিষ্টি বিতরণ করা হয়। এর একটু পর শেখ সাহেব আমাকে ইশারা দেন। এই ইঙ্গিতের মর্মার্থ বুঝতে পেরে আমি দরজার অতি কাছে দাঁড়ানো ইসরায়েলের কাছে যাই এবং তাকে সামনের মাঠের এক কোণায় নিয়ে যাই। আমার ধারণা হয়েছিল যে গোয়েন্দা বিভাগের কর্মকর্তার অনুপস্থিতির সুযোগে শেখ সাহেব আমার শাশুড়ির সঙ্গে কিছু গোপন আলাপ করবেন। আমাদের সাক্ষাৎকার শেষে 7টার দিকে আমরা সবাই শেখ সাহেবের বাসায় ফিরে আসি। বাসায় ফিরে শাশুড়ি আমাকে বলেন, বাবা, তুমি তো বুঝতেই পারছো, মুরব্বি বলতে বাসায় কেউই নেই। কামাল এখনো ছোট। তাছাড়া কোনো আত্মীয় স্বজনও ভয়ে বাসায় বিশেষ একটা আসে না। তুমি আমার বড় ছেলের মতো। শেখ সাহেব অনুমতি দিয়েছেন, যথাসম্ভব তুমি আমাদের সঙ্গে থাকবে। যা হোক, সেদিন রাতের খাবার শেষে আমি আমার বাসায় চলে আসি। এরপর থেকে শাশুড়ি আমাকে প্রতিদিন বিকেলে গাড়ি পাঠিয়ে তাদের বাসায় নিয়ে যেতেন। আমিও সেই সুযোগে হাসিনা ও শালিকাদের সঙ্গে হাসি ঠাট্টায় সময় কাটাতাম। রাতে খাওয়া দাওয়া শেষে 11টার দিকে বাসায় ফিরতাম। এভাবে দিন 10 কেটে যায়। একদিন হাসিনা সেই বান্ধবী ফুপাতো বোন সেলি আমাকে জোরপূর্বক ওই রাতে ওদের বাসায় থাকতে বাধ্য করে। এরপর থেকে আমি প্রায় রাতেই শেখ সাহেবের বাসায় থাকতাম। একদিন ডিসেম্বরের মাঝামাঝি পাকিস্তান আণবিক শক্তি কমিশনের করাচিস্থ প্রধান কার্যালয় থেকে ইসলামাবাদ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত 6 সপ্তাহব্যাপী একটি কর্মশালায় যোগদান করার অফিস আদেশ পাই। ওই কর্মশালা ডিসেম্বরের 3য় সপ্তাহের মাঝামাঝিতে শুরু হওয়ার কথা। সেখানে মুখ্য বক্তা হিসেবে বিশেষ কোর্স দেওয়ার জন্য নির্বাচন করা হয়েছিল আমেরিকার রচেস্টার বিশ্ববিদ্যালয়ের জাপানি অধ্যাপক উকুবকে। এই সংবাদে আমার শাশুড়ি ইসলামাবাদ যাওয়ার পূর্বে শেখ সাহেবের সঙ্গে সাক্ষাতের আয়োজন করেন। আমরা যথাসময়ে জেলখানায় যাই এবং পূর্বে সেই একই কক্ষে আমাদের বসানো হয়। গোয়েন্দা বিভাগের সেই একই ইসরায়েল উপস্থিত ছিল। সেদিন দেখলাম শেখ সাহেবকে 2 জন লোক ধরে নিয়ে আসছে। তিনি জানান যে প্রায় 1 সপ্তাহ ধরে তিনি বাতের ব্যথায় ভুগছেন। আমাকে ইসলামাবাদ যেতে হবে শুনে তিনি কিছুক্ষণ চিন্তা করে সেখানে যাওয়ার অনুমতি দেন। সাক্ষাৎকার শেষে জেলে ফিরিয়ে নেওয়ার মুহূর্তে তিনি ওই 2 কর্মচারীকে বলেন যে তিনি জামাইয়ের কাঁধে ভর করে গেট পর্যন্ত যাবেন। আমার কাঁধে ভর করে যাওয়ার এক পর্যায়ে তিনি আমার কানে কানে ফিসফিস করে বলেন, ওয়াজেদ, তুমি ইসলামাবাদে গিয়ে তোমার সহকর্মীদের, বিশেষ করে পাঞ্জাবি সহকর্মীদের সঙ্গে কথা বলে 6 দফা সম্পর্কে তাদের প্রতিক্রিয়া জেনে নেবে। ব্যাটাদের এবার দেখিয়ে দেব। এরপর তাকে জেল গেট পর্যন্ত পৌঁছে দিয়ে আমরা সবাই ফিরে এলাম। আমি নির্ধারিত তারিখে ইসলামাবাদে পৌঁছাই। ইসলামাবাদ বিমানবন্দর থেকে আমাকে পাকিস্তান আণবিক শক্তি কমিশনের একজন বাঙালি প্রশাসনিক কর্মকর্তা জনাব মোয়াজ্জেম হোসেন ইসলামাবাদ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনারত আমার বড় বোনের বড় ছেলে আব্দুল কাইয়ুম সরকারের বাসায় নিয়ে যান। আমার ভাগ্নে বউ তখন পূর্ব পাকিস্তানে এসেছিলেন। সে সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের আমার এমএসসি থিসিসের তৎকালীন সুপারভাইজার অধ্যাপক হারুন আর রশিদও ইসলামাবাদ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে নিয়োজিত ছিলেন। আমার ভাগ্নে ও অধ্যাপক হারুন, এই 2 জন মাত্র বাঙালি ইসলামাবাদ বিশ্ববিদ্যালয়ে চাকরি পেয়েছিলেন। যথারীতি কর্মশালা শুরু হয়। এই সুযোগে আমার পাঞ্জাবি সহকর্মী এবং আমার লন্ডনস্থ ইম্পেরিয়াল কলেজে থাকাকালীন পরিচিত পাঞ্জাবি শিক্ষকদের সঙ্গে মেলামেশা করি। তারা সবাই শেখ সাহেবের মেয়ের সঙ্গে আমার বিয়ে হয়েছে জেনে বাধ্যত আমাকে অভিনন্দন জানায়। তারা চাবিরতি ও মধ্যাহ্নভোজের সময় আলাপ আলোচনার মাঝে কখনো কখনো 6 দফার প্রসঙ্গ টেনে আনে। এভাবে আমি 6 দফার দাবির ব্যাপারে পশ্চিম পাকিস্তানিদের, বিশেষ করে পাঞ্জাবিদের প্রতিক্রিয়া ও মনোভাব সম্পর্কে কিছু ধারণা লাভ করি। 20 জানুয়ারি 1968 রাতে ভাগ্নে আমাকে জানায় যে পাকিস্তান সামরিক বাহিনীর গোয়েন্দা বিভাগের লোক শেখ মুজিবকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বিশেষ আইনের আওতায় গ্রেফতার করে অজ্ঞাত স্থানে নিয়ে গেছে বলে গোপন সূত্র থেকে সে জানতে পেরেছে। এরপর দিন থেকে পশ্চিম পাকিস্তানি শিক্ষক ও ছাত্রবৃন্দের মাঝে বেশ গম্ভীর হয়ে চুপচাপ থাকা এবং আমাকে এড়িয়ে যাওয়ার প্রবণতা লক্ষ্য করি। আমি 25 জানুয়ারি ঢাকায় ফেরার উদ্দেশ্যে রওনা দিই। প্লেনে একটি ইংরেজি খবরের কাগজে শেখ সাহেব, 3 জন ঊর্ধ্বতন সিএসপি কর্মকর্তা সহ মোট 35 জন সামরিক ও বেসামরিক ব্যক্তিকে
রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে গ্রেফতার করা হয়েছে বলে জানতে পারি। ঢাকায় ধানমন্ডির শ্বশুরের বাসায় দেখি যে সবাই চুপচাপ ও দুশ্চিন্তাগ্রস্ত। একটু পরেই শাশুড়ি আমাকে নিচু স্বরে বলেন, বাবা, গত 18 জানুয়ারি গভীর রাতে তোমার শ্বশুরকে সামরিক বাহিনীর গোয়েন্দা বিভাগের লোকজন রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে গ্রেফতার করে অজ্ঞাত স্থানে নিয়ে গেছে। গত সপ্তাহ থেকে বহু জায়গায় এবং বহু লোকের সঙ্গে যোগাযোগ করেও এখনও পর্যন্ত তাকে কোথায় নেওয়া হয়েছে, তিনি কী অবস্থায় আছেন সে সম্পর্কে কিছুই জানতে পারিনি। একথা বলার সময় শাশুড়িকে ভীষণ দুশ্চিন্তাগ্রস্ত দেখলাম এবং তিনি কোনো ক্রমেই অশ্রু সংবরণ করতে পারছিলেন না। এরপর এপ্রিল মাস 1968-এর গোড়ার দিকে একদিন শাশুড়ি আমাকে জানান, শেখ সাহেবসহ আরও 34 জন ব্যক্তিকে রাষ্ট্রদ্রোহিতার মামলায় জড়িয়ে ঢাকার ক্যান্টনমেন্টে অন্তরীণ রাখা হয়েছে। ক্যান্টনমেন্টের কোথায় কী অবস্থায় রাখা হয়েছে এখন পর্যন্ত তো কিছু জানতে পারিনি। এর মাসখানেক পর ক্যান্টনমেন্টের অভ্যন্তরে একটি বিশেষ ভবনে তথাকথিত আগরতলা ষড়যন্ত্র মামলার আনুষ্ঠানিক বিচারের আয়োজন করা হয়েছে বলে সংবাদপত্রের মাধ্যমে জানতে পাওয়া যায়। এর প্রায় 2 সপ্তাহ পর একদিন সকালবেলা সাদা পোশাক পরিহিত দুজন কর্মকর্তা বাসায় এসে আমাদের জানান যে সেদিন বিকেল 3টায় শাশুড়ি ও তার ছেলেমেয়েদের শেখ সাহেবের সঙ্গে সাক্ষাৎ করার জন্য সরকার অনুমতি দিয়েছেন। তারা বিকেলে শাশুড়িকে বাসায় এসে নিয়ে যাবেন বলেও জানান। উক্ত সাক্ষাৎকারের তালিকায় আমার নাম ছিল না। শাশুড়ি হাসিনা, শেখ কামাল, শেখ জামাল, শেখ রেহানা ও শিশু রাসেলকে যথাসময়ে সাক্ষাৎকারের জন্য নিয়ে যাওয়া হয়। এই ছিল শেখ সাহেবের সঙ্গে তার পরিবারের সদস্যদের আগরতলা ষড়যন্ত্র মামলায় গ্রেফতার হওয়ার পর প্রথম সাক্ষাৎ। এর 2 সপ্তাহ পর আবার সাক্ষাতের অনুমতি দেওয়া হয়। ওই সাক্ষাৎকারের তালিকায় শেখ সাহেবের পরিবারবর্গের সদস্যদের মধ্যে আমাকেও প্রথম অন্তর্ভুক্ত করা হয়। এর পরবর্তীতে প্রতি সপ্তাহে সাক্ষাতের অনুমতির তালিকায় কেবল 2 সপ্তাহ পরপর আমার নাম অন্তর্ভুক্ত করা হতো। 19 জুন 1968 তারিখে তথাকথিত আগরতলা ষড়যন্ত্র মামলায় শেখ মুজিবকে প্রধান আসামি কমান্ডার মোয়াজ্জেম হোসেন, জনাব ফজলুর রহমান, শামসুর রহমান, রুহুল কুদ্দুস সহ আরও 30 জনকে অভিযুক্ত করে উক্ত মামলা শুরু করা হয়। সার্জেন্ট জহুরুল হক উপর্যুক্ত 35 জনের মধ্যে অন্তর্ভুক্ত ছিলেন। সরকারের পক্ষ থেকে আইয়ুব খানের এককালের পররাষ্ট্রমন্ত্রী মঞ্জুর কাদেরকে প্রধান কৌঁসুলি করে উক্ত মামলা পরিচালনার জন্য একটি কৌঁসুলি ও পরামর্শদাতা কমিটি গঠন করা হয়। শেখ মুজিবের সম্পর্কে মামা শ্বশুর পূর্ব পাকিস্তান হাইকোর্টের অ্যাডভোকেট জনাব সালাম খানকে আসামিদের পক্ষ থেকে প্রধান কৌঁসুলি নিয়োগ করা হয় এবং জনাব আতাউর রহমান খান, ব্যারিস্টার আমিরুল ইসলাম, অ্যাডভোকেট কে.এস. নবী, ব্যারিস্টার কে.জেড. আলম প্রমুখকে অ্যাডভোকেট আব্দুস সালামের সহকারী নির্বাচিত করা হয়। এছাড়াও ডক্টর কামাল হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, তখনও তারা কোনো রাজনৈতিক দলের সদস্য ছিলেন না, প্রমুখ ব্যক্তিগণ স্বেচ্ছায় অ্যাডভোকেট আব্দুস সালামকে সহায়তা করেন। যথাসময়ে মামলা শুরু হয়। মামলার সময় পরিবার ছাড়া বাইরের কাউকে কোর্টে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। সরকার পক্ষ রাজসাক্ষী হিসেবে শেখ মুজিবের জ্যেষ্ঠ বোনের একমাত্র কন্যার স্বামী মীর আশরাফ উদ্দিন সহ 2 শতাধিক সাক্ষীর নাম ঘোষণা করে।